বাংলাদেশ অনূর্ধ্ব-23 গতকালকের ম্যাচের রেজাল্ট নিয়ে কিছু কথা এবং বার্সা ফ্যানদের জন্য একটা দুঃসংবাদ। পাশাপাশি লেভানডস্কি নাকি রিজেক্ট করছে 100 মিলিয়নের একটা মেসি অফার এবং ইন্টারন্যাশনাল ব্রেক নিয়ে কিছু কথাবার্তা নিয়ে আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস। সো হেই হ্যালো, কি অবস্থা সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেটস ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা পেজটা এখনো ফলো দেন নাই এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ফলো করুন 90 মিনিট প্লাসকে এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন 90 মিনিট প্লাসকে। সো দেরি না করে শুরু করা যায়। গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-23 একটা ম্যাচ ছিল ভিয়েতনামের বিপক্ষে। ইচ্ছে ছিল যে ম্যাচটা নিয়ে একটা ডেডিকেটেড একটা ভিডিও বানানোর। ম্যাচটা আমি অ্যানালাইসিস না, বাট আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল সেখান থেকে একটা ভিডিও করার। বাট ম্যাচটা দেখে সত্যি বলতে ওই ভিডিওটা বানানোর যে রুচি আছে, ইচ্ছা ছিল, সবকিছু একদম। বাট তারপর আজকের আমাদের ডেইলি ফুটবল আপডেটসের মধ্যে কিছু কথা বলে নেই। এখন কথা হচ্ছে, খেলার মধ্যে ফুটবলের মধ্যে কিন্তু হার জিত আছে, পৃথিবীর বড় থেকে বড় দলরাও হারে। বাট এই যে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-23 যে খেলা ছিল, যেভাবে হারছে এবং পুরোটা ম্যাচ যেভাবে আমাদের প্লেয়াররা খেলছে, ওইগুলা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝবেন আমার মনের যে কষ্টটা, অন্তরের যে দুঃখটা, ওইটা আপনি বুঝবেন। তো এগুলা যদি হয় আমাদের খেলার ধরন, এগুলা যদি হয় আমাদের খেলার টেকটিক্স, সত্যি বলতে আমাদের ফুটবল নিয়ে বেশি আশা করা বোকামি ছাড়া আর কিচ্ছু না। সিরিয়াসলি বোকামি ছাড়া আমাদের কিচ্ছু না। খেলায় না ছিল কোনো পাসিং একুরেসি, না ছিল কোনো ডিফেন্সিভ স্ট্রাকচার। ডিফেন্সিভ কেন, পুরো দলের কোনো স্ট্রাকচার ছিল না। এবং এই দোষটা কার? প্লেয়ারদের নাকি কোচের? আমাদের প্লেয়াররা যে একটা অফিসিয়াল ম্যাচ খেলতেছিল, এএফসি এশিয়ান কাপ আন্ডার-23 এর কোয়ালিফায়ার্স এর একটা ম্যাচ খেলতেছিল, ওইটা ওদের মাথায় ছিল কিনা সত্যি বলতে আমি জানি না। ওদের কাছে ওদের খেলার ধরন দেখে এমনটা মনে হচ্ছিল যে ওরা কোনো ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে ট্রেনিং করতেছে। মানে একটা প্লেয়ার, আপনি হোক সে ফরওয়ার্ড, হোক সে আপনার মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, প্রত্যেকের কিন্তু দলীয় একটা কাজ থাকে। ফুটবল কিন্তু একার খেলা না। আপনি সবাই বা আপনি মেসি না, রোনালদো না যে আপনি একাই পুরো গেম চেঞ্জ করে দেবেন, না। ফুটবল একটা কালেকটিভ গেম, টিম হিসাবে খেলতে হবে আপনাকে। কিন্তু আমাদের প্লেয়াররা করতেছিল কি, তারা নিজেদের কাজ সেটা তো ঠিকভাবে করতে পারতেছিল না। বলটা কোনোভাবে যদি নিজেদের পায়ে থেকে চলে যায়, বলটা যে আবার দৌড়ায় গিয়া ট্র্যাক ডাউন করে যে আবার রিসিভ করতে হবে, আবার রিকভার করতে হবে, তাদের কাছে ওই রকম কোনো একটা ইন্টেনশনই ছিল না। বল চলে গেছে আমার পায়ে থেকে, যাক। তো এই ছিল আর কি আমাদের খেলার ধরন গতকালকে। মানে আমাদের যে ডিফেন্ডার আছে তাদের তো, যে ওপোনেন্ট যে ফরওয়ার্ড আছে, তারা মার্ক তো করতেই পারতেছিল না। পাশাপাশি আমাদের যে মিডফিল্ডার আছে, ডিফেন্সিভ মিডফিল্ডার, আমাদের ডিএম, সত্যি বলতে আমি ম্যাচের মধ্যে আমাদের ডিএম কে, এটিএম কে, তাদেরকে আমি খুঁজে পাইতেছিলাম না। মানে যার জায়গাতে দাঁড়ায় রয়েছে, ওইদিকে বল গোল পোস্টের ভিতরে। মানে এটা কি কোনো ট্রেনিং গ্রাউন্ডের খেলা চলতেছিল যে না, গেছে বল আবার আসবো আমার পায়ের মধ্যে, বল চলে গেছে ভাই, তুমি দৌড়াই গিয়ে রিকভার করো। আর আমাদের ডিফেন্ডাররা অফ সাইডের জন্য হাত তুলে দাঁড়ায় থাকে। ভাই ম্যাচের মধ্যে রেফারি আছে, ওরা ওইখানে দাঁড়ায় রয়েছে। যদি গোল যদি অফ সাইড হয়, ভিআর আছে, যত সম্ভবত ভিআর ছিল, ভিআর আছে, যদি অফ সাইড হয় তাহলে এটা রেফারির দায়িত্ব। তোমার পাশ দিয়া প্লেয়ার বল নিয়ে দৌড়ে চলে যাচ্ছে, তুমি যদি হাত তুলে বসে থাকো, দাঁড়াই থাকো যে অফসাইড, তাহলে ওইটা কিভাবে বলবো ভাই? তুমি তো বলটা গিয়ে রিকভার করতে হইব, ট্যাকল দিতে হইব প্লেয়ারদেরকে, না। একটা কথা বলি, বিশ্বাস করেন মন থেকে একটা কথা বলি, মাইন্ডে নিয়ে না। আবার আমাদের যে এই গতকালকের যে স্কোয়াড ছিল, অনূর্ধ্ব-23 যে টিমটা ছিল, ওই টিমটারে যদি আমাদের অনূর্ধ্ব-20 নারী দলের সাথে খেলান, সিরিয়াসলি মন থেকে বলতেছি, কোনো ক্রোধ থেকে না, ইয়ে থেকে না, ওরা একমাত্র ফিজিক্যালিটি ছাড়া অন্য কোনো দিক দিয়ে আমাদের মেয়েদেরকে বিট করতে পারবে না। প্লেইং স্টাইল বলেন, টেকনিক বলেন, সেন্স বলেন, খেলার মধ্যে যে আপনার তাৎক্ষণিক একটা বিবেক থাকে যে আমি ওই দিক দিয়ে যাবো না, এদিক দিয়ে যাবো, এরকম চিন্তাধারার দিক দিয়েও বলেন, মেয়েদেরকে আমাদের এই যে টিমটা আছে হারাইতে পারবে না সিরিয়াসলি। একমাত্র যদি ফিজিক্যাল অ্যাসপেক্টটা সাইডে করেন,
পারবো এই দামড়াগুলো আছে না, এই শরীর দিয়ে ঢাকায় মেয়েদেরকে ফালাই দিতে পারবো, আর কিছু পারতো না। আজকের ম্যাচের মতো তো এই শরীর দিয়ে ঢাকায় ও এই ভিয়েতনামের প্লেয়ারদের সাথে পারতেছিল না। এই দামড়াগুলো কি বলবো আমি, বলেন। আর সব দোষ তো প্লেয়ারদেরকে দিয়ে দিলেও চলবে না। আমাদের কোচের কাছ থেকে আজকের ম্যাচের মধ্যে কোনো টেকটিক্যাল যে স্ট্রাকচার, সিরিয়াসলি টেকটিক্যাল যে স্ট্রাকচার ওই রকম কোনো কিছুই খুঁজে পাই নাই। আপনি দেখতেছেন যে আপনার সিস্টেম কাজ করতেছে না, আপনি 4-4-3 তে বা 4-4-2 তে খেলতেছেন, আপনার সিস্টেম কাজ করতেছে না। কি করবেন? চেঞ্জ করবেন, সাবস্টিটিউট করবেন প্লেয়ারদেরকে। প্রথমত আজকের ম্যাচের যে স্টার্টিং 11, ওই স্টার্টিং 11-এ আমার কোনো মানে সেন্সে আসতেছিল না যে কিসের স্টার্টিং 11 দিছে। আমাদের কোচ টেকনিক্যাল যে স্টাফরা আছে ওরা কি অপোনেন্টদের মুভমেন্টগুলা স্টাডি করছে কিনা ওইটা নিয়ে আমার বিশ্বাস করেন সন্দেহ আছে, যে অপোনেন্ট কেমন খেলে, কিভাবে খেলে, ওই রকম একটা পড়াশোনা যে থাকে এরকম করছে কিনা সেটা আমার জানা নাই। সো বেশি কথা বলতে চাই না, বেশি কথা বললে এদেরকে এইগুলা নিয়ে বললে আর সারা রাত বলতে পারবো। তো বাংলাদেশ থেকে ইউরোপে গেলে রবার্ট লেভানডস্কিকে নাকি সৌদি আরবের আল হিলাল 100 মিলিয়ন পার সিজনের স্যালারির একটা কন্ট্রাক্ট এই গত সামার ট্রান্সফার উইন্ডোতে, যেটা গতকালকের আগের দিন মাত্র ক্লোজ হয়েছে, ওইটাতে অফার করছিল। বাট রবার্ট লেভানডস্কি সেটা রিজেক্ট করছে। মানে 100 মিলিয়নের একটা প্রতি সিজনের আর কি একটা 100 মিলিয়নের অফার। ভাই আমি নিজে সৌদিতে আছি, বাট এরা এই এত টাকা কোথায় রাখে? আমার একটু যোগাযোগ করার সুযোগ দিয়েন বা আমার একটু ইনফরমেশন দিন, যারা এত টাকা কই রাখে। হাউএভার এই সিজনের মধ্যে রবার্ট লেভানডস্কি এই অফারটা রিজেক্ট করলেও সামনের সিজনের মধ্যে রবার্ট লেভানডস্কি বার্সা ছাড়তেছে, এটা নিয়ে আপনি 90% শিওর থাকেন। বাকি 10%-এর কথা আমিও দিতে পারবো না ভাই শিওর। 90% আমি শিওর দিতেছি রবার্ট লেভানডস্কি বার্সা ছাড়বে, এবং 70% আমি আপনাদেরকে শিওর দিতেছি যে তার পরবর্তী গন্তব্য হচ্ছে সৌদি আরব। এবং বার্সার কথা যেহেতু বলতে আসি, আলেহান্দ্রো বালদে গতকালকে ট্রেনিং এর মধ্যে সে তার হ্যামস্ট্রিং এর মধ্যে ইনজুরি নিয়ে নিছে ভাই। এমনিতে আমাদের টিমের মধ্যে ডিফেন্সের মধ্যে প্রচুর ঝামেলা ভাই। ইনিগো মার্টিনেস কোনো রিপ্লেসমেন্ট ছাড়াই আমাদেরকে চলে গেছে, আমাদেরকে ফালায়া একলা মাঠের মধ্যে ফালায়া চলে গেছে। এখন হান্সি ফ্লিক গত 3টা ম্যাচ রোটেশন করতে 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 কোনোভাবে শেষ করছে, যাই হোক। বাট অবশ্যই একটা হার আমাদের লাস্ট ম্যাচে পাইতে হয়েছে। ডিফেন্সিভলি বলেন, আমাদের ওইখানে ডিফেন্সের একটা প্রবলেম অবশ্য ছিল। বাট ডিফেন্সের এত সমস্যার মধ্যে যদি বালদে অনুপস্থিত থাকে, খবর আছে যে ওই মিনিমাম 1 মাসের জন্য মাঠের বাইরে থাকবে। সেক্ষেত্রে ওই চ্যাম্পিয়ন্স লিগের সম্ভবত একটা ম্যাচ মিস করবে। বালদের ইনজুরি এবং চ্যাম্পিয়ন্স লিগের কথা যদি আসছে, বালদে গত সিজনের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষের দিক দিয়ে গিয়ে ইনজুরিতে পড়ে, এবং আমার পার্সোনালি যদি বলেন, বালদের ইনজুরিটা ওই চ্যাম্পিয়ন্স লিগে আমাদের ছিটকে যাওয়ার সবচেয়ে বড় একটা কারণ ছিল, কারণ জেরার্ড মার্টিন ওই কোনার মধ্যে সামলে উঠতে পারছিল না। সো আই এম ওয়ারিড লিটল বিট, অনেকটাই ভাই। এই সিজনে আমাদের কি হইব বিশ্বাস করেন, আমরা আসলে সাফারিং ফ্রম সাকসেস যে একটা কথা আছে না, ওইটার মধ্যে আছি আর কি। সো এবং ইন্টারন্যাশনাল ব্রেক হয়ে গেছে, প্লেয়াররা নিজেদের জাতীয় দলের ক্যাম্পের মধ্যে চলে গেছে। বিশেষত আমাদের বাংলাদেশের মধ্যে জাতীয় দলের কথা বললে স্পেশালি আসে আপনার ব্রাজিল আর্জেন্টিনার কথায় আসে। কিন্তু তো ব্রাজিল আর্জেন্টিনায় এই সামনের 2 দিনের মাথায় ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ আছে। সো ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এবং আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। স্পেশালি আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলার ম্যাচটা ওইটা একটু স্পেশাল হয়ে আছে, কারণ লিওনেল মেসির দেশের মাটিতে ওইটা হবে লাস্ট ম্যাচ, প্রবাবলি 99%। সো ওইটা হচ্ছে লিওনেল মেসির লাস্ট ম্যাচ। গতকালকের, টেকনিক্যালি ওইটা আজকে, কারণ আমি ভিডিওটা রেকর্ড করতেছি এখন রাত বাজে 1টা। সো গত 7 ঘন্টা আগে প্রেস কনফারেন্সে লিওনেল স্ক্যালোনিকে যখন মেসির নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, মেসিকে নিয়ে,
তখন মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে, মেসির রিটায়ারমেন্ট নিয়ে কথা বলতে গিয়ে সে প্রেস কনফারেন্সের মধ্যে মানে কেড়ে দিয়েছে। আপনি বিশ্বাস করেন, মানে এই লিওনেল মেসির রিটায়ারমেন্ট নিয়ে যদি আমি ভাবি, মানে ওই মানে মেসির খেলা দেখে বিশ্বাস করেন আমার বড় হওয়া, মেসির খেলা আমার একটা আফসোস থাকবে যে মেসির প্রাইম যেটা ছিল এই 11-12 যে প্রাইম, ওইটা আমি দেখতে পারি নাই। বাট আমি তখন আমার বাপের কাছ থেকে তখন নাম শুনতাম মেসি মেসি মেসি, তো সেখান থেকে আমার মেসির প্রতি একটা আকর্ষণ, মেসি আর্জেন্টিনার প্রতি একটা আকর্ষণ। অ্যান্ড 2014 বিশ্বকাপটা আমার কিছুটা দেখা হয়েছিল, সেখানে মেসির ওই কান্না মাখা মুখটা ফাইনালের মধ্যে আমার মানে এখনো ভাসে। সো মেসিকে দেখে বড় হওয়াটা, অ্যান্ড সময় যে কতটা দ্রুত চলে যায় দেখেন, 2014-তে মেসির কান্না মাখা ওই মুখটা এখনো মনে পড়ে। বাট এখন 2025, 11 বছর হয়ে গেছে, অ্যান্ড মেসি ইজ অ্যাবাউট টু রিটায়ার্ড ফ্রম ফুটবল। শুধু মেসির কথা না, আপনি রোনালদোকে বলেন, নেইমারের কথা বলেন, রোনালদো, নেইমার, মেসি হচ্ছে এরা ফুটবলের অ্যাসেট। এরা এখনকার ফুটবলের মধ্যে আপনি কি পাইবেন? কোনো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আছে অ্যাপার্ট ফ্রম লামিন ইয়ামাল? আপনি যারা বলেন লামিন ইয়ামালের কথা এখন আনা যায় না, বাট কিছু কিছু ক্ষেত্রে আনা যাচ্ছে। বাট আগেরকার ফুটবল আর এখনকার ফুটবলের মধ্যে আকাশ পাতাল তফাৎ ভাই। আগেরকার ফুটবল ছিল ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, রোনালদিনহো থেকে শুরু করে আপনার রোনালদো নাজারিও, এরপরে রোনালদো, নেইমার, এই মেসি, আপনার প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে ম্যাচের মোড় ঘুরে দিত। কিন্তু এখন হচ্ছে টিম মোর অফ এ রোবোটিক হয়ে গেছে ফুটবল। সত্যি কথা, রোবোটিক হয়ে গেছে ফুটবল। ফুটবলের যে মজাটা ছিল সেটা আগের মতো নাই। তো এটাই আর কি। মেসিকে নিয়ে কথা বলতে গেলে সত্যি আমার স্কালিনের মতো আমার চোখ দিয়ে পানি আসা পড়ে, বাট আমি চাই না এখন ভিডিওর মধ্যে। তো এই ছিল আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস। ভিডিওটি ভালো লাগলে এবং ডেইলি ফুটবল বিশ্বের সকল খবরাখবর আপনার নিউজ ফিডের মধ্যে পেতে ফলো করুন 90 মিনিট প্লাসের অফিসিয়াল ফেসবুক পেজকে, এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন 90 মিনিট প্লাসকে। এবং আমাদের মোটো ফুটবল, সবকিছু এক জায়গায়, ফুটবল অল এলো।